আলোচনায় ফিরে আসি গতদিনের পর। আমরা আজকে মূলত আলোচনা করব, একটু ধৈর্য সহকারে শুনতে হবে, যার যে বই আছে সেটা পড়বে। আমাদের 6টি শিল্পোৎপাদন প্রক্রিয়া আমাদের ব্যাখ্যা করা হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে যার যে বই আছে সেই বই থেকে প্রথমে পড়বে, তারপরে নোট থেকে পড়বে। একটা টপিক আজকে পড়াবো, যে টপিকটা নোটে নেই বই থেকে পড়ে নেবে, আমি আলোচনা করব। সিমেন্ট, ইউরিয়া, চামড়া, এই তিনটে শিল্পের দূষণ আলোচনা আছে। সাথে আরেকটি শিল্প যেটার আমাদের উৎপাদন প্রণালী নেই, ডাইং শিল্প, টেক্সটাইল বা ডাইং শিল্প, এর দূষণ সম্পর্কে আলোচনা করা আছে। তো সিমেন্ট শিল্পের দূষণ, সিমেন্ট উৎপাদনের বিভিন্ন ধাপে যে রাসায়নিক উপাদানগুলো আমরা ব্যবহার করি, গতদিন আলোচনা করেছিলাম। ক্যালসিয়াম কার্বনেট, আর্জিলিয়াস পদার্থ, কাদামাটি ক্লে যেটাকে বলি, অ্যালুমিনিয়াম অক্সাইড মূল উপাদান, আর বালি SiO2 সিলিকন ডাইঅক্সাইড। সিমেন্ট শিল্প থেকে তোমার সিমেন্ট উৎপাদনের কারখানা থেকে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ বায়ুতে যেতে পারে, যেটা মার্কারি, হাইড্রোকার্বন, যেমন মিথেন আমরা ব্যবহার করি জ্বালানি হিসেবে, সেই হাইড্রোকার্বন, সালফার ডাইঅক্সাইড, এখান থেকে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয়, এগুলো বায়ুমণ্ডলে গিয়ে বায়ু দূষণ ঘটায়। তাছাড়া গুরুত্বপূর্ণ একটি দূষক আছে, সেটা হলো সিলিকন ডাইঅক্সাইড সূক্ষ্ম কণা। SiO2-র সূক্ষ্ম কণাগুলো সিমেন্ট শিল্পের সাথে জড়িত শ্রমিকদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করে ফুসফুসে সিলিকোসিস নামক রোগ সৃষ্টি হয়। তাহলে MCQ-তে আসতে পারে যে সিমেন্ট শিল্পের থেকে ফুসফুসের কোন ধরনের অসুখ সৃষ্টি হতে পারে। এই ধূলিকণা আশেপাশের গাছপালা এবং শস্য ক্ষেত্রেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সিমেন্ট শিল্প থেকে কাঁচামাল, চুনাপাথর ও বিভিন্ন ক্লেদ পদার্থ গুঁড়ো করলে, যখন ক্লিংকার তৈরি করা হয়, ক্লিংকার যখন গুঁড়ো করা হয়, তখন সূক্ষ্ম কণাগুলো কিন্তু বায়ুমণ্ডলে যেতে পারে এবং পরিবেশটাকে দূষণ করতে পারে। ইউরিয়া শিল্প থেকে কি দূষণ হতে পারে? ইউরিয়া শিল্প থেকে মূলত অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কিন্তু মাটিতে নাইট্রিক তৈরি করতে পারে। সেই কারণে পানির বা মাটির যেখানে আমরা ব্যবহার করব ইউরিয়া, তার pH হ্রাস পাবে। ইউরিয়া শিল্প মূলত 3 ধাপে আমরা উৎপন্ন করি, পড়িয়েছিলাম। প্রথম ধাপে আমরা অ্যামোনিয়া তৈরি করি। এই অ্যামোনিয়া উৎপাদন, নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামোনিয়া তৈরি করে নিই। অ্যামোনিয়া উৎপাদন, নাইট্রিক অ্যাসিড উৎপাদন এবং ইউরিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদন এর ক্ষেত্রে আমরা প্রাকৃতিক গ্যাস এবং পানির বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছিলাম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছিলাম। তো জ্বালানি হিসেবে আমরা তেল বা কয়লা ব্যবহার করি। এই কয়লা ইত্যাদি স্টিম রিফর্মিং, মানে স্টিম, তাকে মিথেনের সাথে কিন্তু বিক্রিয়া করানো হয়। করলে কি উৎপন্ন হয়? বিক্রিয়া দেখিয়েছিলাম গতদিন। মিথেন যোগ জলীয় বাষ্প সমান সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কঠিন কার্বন, সালফার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি দূষক কিন্তু বায়ুমণ্ডলে আসতে পারে। তাহলে এরা বায়ু দূষণ করতে পারে। আর অ্যামোনিয়া মাটির নাইট্রোফাইং
ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হতে পারে, একটু আগে যেটা বললাম। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু শিল্প কলকারখানা থেকে আমাদের কি লিখছো জান্নাতুল হ্যাপি, সিমেন্ট দূষক এর নাম। ও সিমেন্ট শিল্প থেকে বলেছি যে SiO2 অর্থাৎ বালির সূক্ষ্ম কণা, ক্যালসিয়াম অক্সাইড, তারপরে মাটিতে অ্যালুমিনিয়াম অক্সাইড, এদেরকে যখন গুঁড়ো করা হয় সূক্ষ্ম প্রলম্বিত কণা বায়ুমণ্ডলে চলে যাবে। তাহলে এটা পরিবেশকে যেমন দূষণ বা দূষিত করে, তেমনি ওই শিল্পে যে সকল শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের শ্বাসনালীতে অর্থাৎ ফুসফুসে সিলিকন ডাইঅক্সাইডের সূক্ষ্ম কণা যদি যায়, তাহলে সিলিকোসিস নামক ফুসফুসের একটা অসুখ, রোগ যেটাকে বলা হয় সিলিকোসিস নামক রোগ হয় সিমেন্ট শিল্পের শ্রমিকদের। এবার আসো চামড়া শিল্প। আমরা চামড়া শিল্পর যে প্রণালীগুলো বলেছিলাম, চামড়াকে প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার উপযোগী চামড়াতে পরিণত করা, অর্থাৎ কাঁচা চামড়াকে রাসায়নিক প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী পাকা চামড়ায় পরিণত করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করি। যেমন আমরা বলেছিলাম লাইমিং, ডিলাইমিং, শোকিং, এরকম বিভিন্ন পদ্ধতি ছিল। তাহলে সেখানে আমরা চুন ব্যবহার করি, বিরঞ্জক ব্যবহার করি। এইগুলো কিন্তু আমাদের পরিবেশকে দূষণ করে। চামড়া শিল্পের বর্জ্য যেটা ডাইরেক্ট নদীতে কিন্তু নিক্ষেপ করা হয়, 1 টন চামড়া উৎপাদনের ক্ষেত্রে প্রায় 100 থেকে 200 ppm ক্রোমিয়াম কিন্তু বর্জ্য হিসেবে পানির সাথে চামড়া শিল্পের যে বর্জ্য, তরল বর্জ্য, করে, তাহলে কিন্তু মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন ক্রোমিয়াম ক্যান্সার সৃষ্টিতেও ভূমিকা রাখে। খাদ্য শৃঙ্খলে যদি ক্রোমিয়াম প্রবেশ করে তাহলে মানুষের কিন্তু ক্যান্সার হতে পারে। যেমন দেখো যে প্রোটিন জাতীয় বর্জ্য, যেহেতু চামড়া মানে কোলাজেন তন্তু, এক ধরনের প্রোটিন, তো এই প্রোটিন জাতীয় বর্জ্য এই পদার্থের বিয়োজনে H2S, অ্যামোনিয়া, বিভিন্ন উদ্বায়ী জৈব যৌগ সৃষ্টি হয়, যার কারণে চামড়া কারখানার ভিতরে ও বাইরে বায়ু দূষণ ঘটে। বাতাসে অ্যামোনিয়া এর সর্বোচ্চ মাত্রা 5 ppm, H2S এর সর্বোচ্চ মাত্রা 20 ppm, এরকম মাত্রা যদি সৃষ্টি হয় তাহলে বিষক্রিয়ায় মৃত্যু ঘটতে পারে। চামড়া শিল্পে গ্যাসীয় তরল ও কঠিন 3 শ্রেণীর দূষক নির্গত হয়। চামড়া শিল্পে প্রচুর পরিমাণ দূষিত তরল বর্জ্য সৃষ্টি হয়, একটু আগে যেটা বললাম। প্রতি টন চামড়া উৎপাদনে 45 থেকে 50 কিউবিক মিটার পানি অপচয় ঘটে। এইগুলো পরিশোধন না করে পরিবেশে যদি ছাড়া হয় তাহলে মানুষের জন্য মারাত্মক ক্ষতি সম্ভাবনা থাকে। পানিতে যদি ক্রোমিয়াম সরাসরি চলে যায় তাহলে এই ক্রোমিয়াম, মনে করো পানিতে যে মাছ আছে বা এই মাছ যদি ওই ক্রোমিয়াম খাই, তাহলে মাছ আমরা যখন খাবো তখন ক্রোমিয়ামটা কিন্তু মানব দেহে চলে আসবে। ট্যানারি বর্জ্য বা চামড়া শিল্পের বর্জ্য দিয়ে এখন পোল্ট্রি ফিড তৈরি করে, অর্থাৎ পোল্ট্রি ফিডে কিন্তু ক্রোমিয়াম যেতে পারে, ভারী ধাতু। তাহলে এই আমরা এখন যে উৎপাদিত, শিল্প উৎপাদিত যে মুরগি, বাড়িতে পোষা মুরগি না, শিল্প উৎপাদিত মুরগি বলতে বিভিন্ন প্রজাতির সোনালী, ব্রয়লার, বিভিন্ন মুরগি, এদের খাবার কিন্তু ফিড মানে প্রস্তুতকৃত খাবার খাওয়ানো হয়। এই খাবারে কিন্তু ভারী ধাতু অনেক সময় থাকে, বিশেষ করে শিল্প বর্জ্য থেকে।
আচ্ছা, বুঝেছি। ওকে রেদওয়ান, অফ করে দিচ্ছি আমি। হুম। হুম। ওকে, একটু ওয়েট করো, আমি একটু অফ করে দিয়ে আসি। ওই যে আমার নোটিফিকেশন সব কান নষ্ট করে দিচ্ছে ওদের। ডোন্ট ডিস্টার্ব মোড করে দিই, তাহলে তো আর কান নষ্ট হচ্ছে না। সরি। ওকে, আর কথা বলো না। তানভীর, তানভীর মাজাহার, আর কথা বলো না। যেটা বলছিলাম যে খাদ্য শৃঙ্খলে মানুষের শরীরে যদি প্রবেশ করে তাহলে ক্যান্সার সৃষ্টি করতে পারে। 1 টন চামড়া উৎপাদনে 20 থেকে 80 মিটার কিউব তরল বর্জ্য সৃষ্টি হয়। আর 1 টন চামড়া উৎপাদন করতে গেলে একটু আগে বললাম যে 20 থেকে 45 কিউবিক মিটার পানি প্রয়োজন হয়। আর এই তরল যে বর্জ্য, এই তরল বর্জ্যে কি কি থাকতে পারে? প্রায় 100 থেকে 400 মিলিগ্রাম ক্রোমিয়াম থাকতে পারে, 200 থেকে 800 মিলিগ্রাম সালফার থাকতে পারে, সালফাইড আমরা ব্যবহার করি, সোডিয়াম সালফাইড। উচ্চমানের চর্বি ও অন্যান্য কঠিন পদার্থ পানির টিডিএস বৃদ্ধি করে চামড়া শিল্প থেকে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অণুজীব, বর্জ্য চামড়া পোল্ট্রি শিল্পে, যেটা বললাম একটু আগে। তাহলে এই শিল্পে বিভিন্ন ধাপে কি কি বর্জ্য, প্রচুর পরিমাণে আমরা যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করি তাহলে বর্জ্য হিসেবে কিন্তু পানিতে চলে যায়। আমরা ব্যবহার করি চুন, আমরা ব্যবহার করি সোডিয়াম সালফাইড, আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সবজি ট্যানিং যেটা উদ্ভিজ ট্যানিং বলেছিলাম, সেখানে পাইরোগ্যালেল নামক জৈব যৌগ। আর ক্রোমোট্যানিনে আমরা ক্রোমিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এগুলো ব্যবহার করি। তাহলে সুতরাং চামড়া শিল্পের বর্জ্য পদার্থ কখনো পরিবেশ দূষণ যদি রোধ করতে চাই, কখনো সেটাকে বিশোধন ছাড়া পরিবেশে মুক্ত করা যাবে না। কিন্তু আমাদের দেশে বুড়িগঙ্গা নদীতে হাজারিবাগ যে ঢাকায় ট্যানারি শিল্প আছে, সেখান থেকে প্রতিদিন হাজার হাজার গ্যালন বর্জ্য কিন্তু বুড়িগঙ্গায় নির্গত হচ্ছে। তাহলে ডাইং এবং টেক্সটাইল শিল্প, এটা কিন্তু আমাদের সিলেবাসে শিল্প উৎপাদন নেই, কিন্তু এর যে দূষণ, সেই দূষণ সম্পর্কে আলোচনা আছে। এইগুলো যদি তুমি না পড়ো তাহলে এমসিকিউতে কিন্তু ধরা খাবে। তুমি লাইন বাই লাইন এই দূষণগুলো পড়বে। যে কোনো দেশের টেক্সটাইল ও ডাইং শিল্প অতি গুরুত্বপূর্ণ শিল্প, কিন্তু বিশেষ করে বাংলাদেশ টেক্সটাইল শিল্পে পৃথিবীতে কিন্তু 2 নম্বর পজিশনে। অর্থাৎ টেক্সটাইল শিল্পের যে রপ্তানি, সেটা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জিত হয়। তাহলে এই টেক্সটাইল শিল্প থেকে কি কি দূষণ হয়? টেক্সটাইল শিল্প থেকে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম সিলিকেট, ডিটারজেন্ট, তারপরে ক্ষারীয়, হাইপোক্লোরাইড, এইগুলো আর কি কিন্তু প্রতিনিয়ত পানিতে দূষণ ঘটায়। তো টেক্সটাইলের ডাইং শিল্পের বর্জ্য পানিতে মিথানঅ্যালডিহাইড, লেড, পারদ প্রভৃতি বিষাক্ত পদার্থ পাওয়া যায়। আর এইগুলো পরিবেশের মানুষের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে। উল্লেখ্য বিভিন্ন রঞ্জক পদার্থ, যেমন ক্ষারীয় ডাইআজো যৌগ হলো রঞ্জক পদার্থ। এই ডাই বা রং, প্রিন্ট এবং পিগমেন্ট ডাই ব্যবহার করা হয়। এই শিল্পের দূষকের মধ্যে ক্যাডমিয়াম, রঞ্জক শিল্পের দূষকের মধ্যে ভালো করে শোনো, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, কোবাল্ট,
পারদ, নিকেল, এই ধাতব থাকে ধাতু। টেক্সটাইলের রং থেকে যে সকল পদার্থ পরিবেশে মিশে যায়, অ্যারোমেটিক অ্যামিন, রঙের জন্য আমরা যত ডায়াজো যৌগ ব্যবহার করি অ্যারোমেটিক অ্যামিন। ভারী ধাতু, অ্যালকালি বা লবণ, বিষাক্ত কঠিন পদার্থ, প্রচুর রঞ্জক পদার্থ, এইগুলো পানিতে মিশে পানির ডিও, ডিজলভ অক্সিজেন যেটা, সেটা হ্রাস করে, বিওডি এবং টিডিএস বেড়ে যায় পানির। এগুলো হচ্ছে টেক্সটাইল এবং রঞ্জক শিল্পের দূষক। স্যার আমরা এখন ক্লাস নিলে নামাজ পড়তে যেতে পারি না, আপনি টাইম চেঞ্জ করে 6টা বা 8টায় নেন। নামাজ পড়তে যে কয় মিনিট লাগে সেই কয় মিনিট নামাজ পড়ে এসে আবার জয়েন করো, ওই 15 মিনিট 10 মিনিট দেখে নিও, ঠিক আছে? প্রতিদিন তো না। কি বারে ক্লাস নি? শনি, সোম, বুধ না তো তোমাদের, রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন। যেমন বিকালে যাদের পড়ায় 5টা থেকে 6টা, তাদের কিন্তু 5টা থেকে 6টার মধ্যে একটা নামাজের পিরিয়ড থাকে। তো ওই নামাজের পিরিয়ডটা তো তাদেরও বাদে। কোচিংয়ে যখন ব্যাচটা পড়াই তখন কি আমি ব্যাচ অমিট রেখে নামাজ পড়ার জন্য ছুটি দিই? যদি এক ওয়াক্ত নামাজ তোমার অমিট হয় পরে তো পড়ে নেওয়া যায়, বিকল্প ব্যবস্থা তো আছে, আমি জানি। 5টা থেকে 6টা যখন কোচিংয়ে পড়াই তখন কি হয়? আর কয়দিন? এই অধ্যায়ে আর একটা ক্লাস লাগবে, এরপরে পঞ্চম অধ্যায়ে 6টা ক্লাস লাগবে। ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ে 6টা ক্লাস লাগবে, আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে 6টা ক্লাস লাগবে। তাহলে আর 1 মাস, 12 আর 13টা ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আমাদের দূষক হলো চামড়া শিল্পের দূষক পড়বা ভালো করে, ডাইং বা রঞ্জক শিল্পের দূষক পড়বে ভালো করে, আর ইউরিয়া শিল্পের দূষক পড়বে ভালো করে, সিমেন্ট আর টেক্সটাইল। এরপরে আসো আমরা চলে যাই বায়ু দূষণ নিয়ন্ত্রণে যে কৌশলগুলো আমরা ব্যবহার করি। এই যে সিমেন্ট শিল্প থেকে বায়ুমণ্ডলে বিভিন্ন দূষক পদার্থ যেতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন অধাতুর অক্সাইড সেটা কিন্তু বায়ুমণ্ডলে যেতে পারে, বিশেষ করে নাইট্রোজেনের অক্সাইড, সালফারের অক্সাইড, কার্বনের অক্সাইড। তো এইগুলোকে পরিবেশে নির্গত করার পূর্বে তাকে নিউট্রালাইজ করে যদি পরিবেশে নির্গত করা হয় তাহলে বায়ু দূষণটা রোধ হয়। এই ক্ষেত্রে 3 ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। নাম্বার 1 প্রভাবকীয় রূপান্তর, নাম্বার 2 দ্রবীভূতকরণ, নাম্বার 3 হচ্ছে সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছাঁকন প্রক্রিয়া, ফিল্টার করে যদি আমরা এটাকে বায়ুমণ্ডলে নির্গত করি। যেমন বললাম যে সূক্ষ্ম যে কণাগুলো সেগুলো যদি ফিল্টার করা হয় তাহলে সেই কণাগুলো যদি ফিল্টারে সেকে তখন শুধু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, সূক্ষ্ম ধাতব অক্সাইডের কণাগুলো তখন আর বের হতে পারবে না। তাহলে বায়ু দূষণ কি রোধ হবে। তাহলে এখন আসো যে আমাদের শিল্প কলকারখানা থেকে যদি NO2, SO2, কার্বন মনোঅক্সাইড নির্গত হয়, তাহলে কার্বন মনোঅক্সাইডকে পূর্ণ দহন করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে বায়ুমণ্ডলে ছাড়লে দূষণ মাত্রা কমে। যদিও কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হিসেবে আবার ক্ষতিকর একটা দিক আছে, তারপরেও কার্বন মনোঅক্সাইড অধিক তীব্র দূষক, নীরব ঘাতক হিসেবে আমরা পরিচিত জানি। সালফার ডাইঅক্সাইডকে প্রভাবক দ্বারা সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। এই যে সালফার ডাইঅক্সাইড, একে প্রভাবক দ্বারা নিকেল প্রভাবক বা NO2 প্রভাবক দ্বারা যে কোনো প্রভাবকের উপস্থিতিতে SO3 হয়ে গেল। এবার চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে SO3 এর বিক্রিয়া করালে কি হবে? SO3 বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট
পানি। তাহলে এই যে প্রভাবকের উপস্থিতিতে আমরা আবার সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরিতেও ব্যবহার করতে পারি। তাহলে সালফার ডাইঅক্সাইডকে আমরা অ্যাসিড তৈরি করে ফেললাম, যেটা আমাদের শিল্প কলকারখানায় অ্যাসিডের প্রয়োজন, অ্যাসিড লাগে। 2 নম্বর হলো দ্রবীভূতকরণ, অর্থাৎ শিল্প কলকারখানার যে বজ্র, এই ফ্লু গ্যাস সালফার ডাইঅক্সাইড চিমনি দ্বারা নির্গত না করে এটাকে যদি অ্যাবজর্ব করা যায়, শোষণ করা যায়, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা সালফার ডাইঅক্সাইডকে, এই যে সালফার ট্রাইঅক্সাইডের মতো সালফার ডাইঅক্সাইডের সাথেও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়। রেদওয়ান, কথা বলো না। তুমি চাইলে বাসায় তোমার আব্বুর সাথেও জামাতে সালাত আদায় করতে পারো। জানি আমি, এগুলো বলার দরকার নাই, ও জানে। এর খোড়া অজুহাত, কথা বলো না, এসব দরকার নেই। আমি কি বলেছি যে 15 মিনিট নামাজ পড়ে আসবা, ওই 15 মিনিট পরে দেখে নিও, আর তো 13টা ক্লাস। কথা বলো না। তাহলে এফজিডি প্ল্যান্ট বলে একটা প্ল্যান্ট আছে, দেখবা আমরা, এটা পরিবেশ রসায়নের ওখানেও থাকতে পারে। এফজিডি প্ল্যান্ট অর্থাৎ ফ্লু গ্যাস সালফার ডাইঅক্সাইড ডিসালফোলাইজেশন। তার মানে এই সালফার ডাইঅক্সাইড গ্যাসকে কিন্তু সালফুরিক অ্যাসিডে পরিণত করা যেতে পারে, ক্যালসিয়াম সালফেটে পরিণত করা যেতে পারে। এইভাবে চুনাপাথরে দ্রবীভূত করে, এই যে আরেকটা পদ্ধতি, এই ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে তখন এটা ক্যালসিয়াম সালফাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। এই যে, আর কিন্তু এটা বায়ুমণ্ডলে আসলো না, আসলো কার্বন ডাইঅক্সাইড। যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় আবার কি প্রয়োজন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়, কার্বন ডাইঅক্সাইড, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের প্রয়োজন, সেটা সে গ্রহণ করে, অক্সিজেন নির্গত করে। তাহলে আমি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করলাম। সূক্ষ্ম ছাঁকনির দ্বারা বায়ুমণ্ডলের বায়ু দূষণ নিয়ন্ত্রণ, পড়ে নিও এটা তোমরা। এখন আমরা একটা পদ্ধতি আলোচনা করব, ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। অন্তর, আবার আসো দ্রুত। কারেন্ট চলে গেছে, তোমরা একটু অপেক্ষা করো। ও, এটা যেটা বলছিলাম, শিল্প কলকারখানার যে তরল বর্জ্য, এটাকে বিশোধন করে সেই বিশোধন করা পানি অর্থাৎ বিশুদ্ধ পানি তখন সেটা নদীতে নির্গত করা যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইটিপি। শিল্প তরল বর্জ্য দূষণ, শিল্প তরল বর্জ্য দূষণ বিশোধন ব্যবস্থাপনা, বর্জ্য বিশোধন ব্যবস্থাপনা, যেটাকে ইটিপি, ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইটিপি। এই ইটিপি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শিল্প
কলকারখানার তরল বর্জ্য বিশোধনের ক্ষেত্রে এটা আমরা তিনটা পদ্ধতিতে করি। তড়িৎ বিশ্লেষণ, ইটিপিতে তড়িৎ বিশ্লেষণ, প্রভাবন ক্রিয়া, আর হলো ইটিপিতে জীব প্রযুক্তি ব্যবহার। এই তিনটার মূলনীতির যে কোনো একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, প্রায়ই কিন্তু এটা পরীক্ষায় আসে। শিল্প কলকারখানার তরল বর্জ্য বিশোধন ব্যবস্থাপনা, যেটাকে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বলা হয়। এখানে শিল্প কলকারখানার যে তরল বর্জ্য আছে তাকে ডাইরেক্ট পানিতে নির্গত না করে তড়িৎ বিশ্লেষণ যদি করা হয়, অ্যানোড হিসেবে অ্যালুমিনিয়াম ধাতু, অ্যানোড হিসেবে আয়রন ধাতু আমরা ব্যবহার করতে পারি। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হয় দেখো, তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দেখো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা অ্যানোডে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ আয়নে পরিণত হয়। তাহলে ওই বর্জ্য পানিতে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ আয়ন অ্যানোড থেকে নির্গত হবে। এই অ্যালুমিনিয়াম 3 পজিটিভ আয়ন এর সাথে ঋণাত্মক কণিকাগুলো, দূষক পদার্থ তারা যুক্ত হয়ে জটবদ্ধ হয়ে তলানি পড়বে, অধক্ষেপ সৃষ্টি করবে। তাহলে এই অ্যালুমিনিয়াম 3 পজিটিভ আয়নের দ্বারা প্রলম্বিত নেগেটিভ আয়ন, ঋণাত্মক চার্জযুক্ত দূষক পদার্থগুলো একসাথে জটবদ্ধ হবে, যেটাকে আমরা বলি কোয়াগুলেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ওই তরল বর্জ্য থেকে যে সকল দূষিত পদার্থ ঋণাত্মক আধানযুক্ত তাদেরকে আলাদা করবে আর কি। আর দেখো এখানে বলা আছে এই প্রক্রিয়াকে আমরা বলি শিডিং। তড়িৎ প্রবাহ চালনা করলে এই যে অ্যানোডে ধাতু ক্ষয়প্রাপ্ত হয়ে পজিটিভ আয়ন দ্রবণে চলে আসবে। এই পজিটিভ আয়ন ক্যাটায়ন এ কোয়াগুলেশন প্রক্রিয়া, এর সাথে ঋণাত্মক আধানগুলো একসাথে যুক্ত হয়ে অধক্ষেপ সৃষ্টি করবে। সে অধক্ষেপ সৃষ্টি করলে সেইগুলোকে আমরা সেকে আলাদা করে নেব। তাহলে এই প্রক্রিয়ায় পানি দূষণ কিছুটা রোধ করা যায়। বা অধক্ষেপ নিচেই পড়লো, উপরের পানিগুলো তখন আমরা উপর থেকে এটাকে পাইপলাইন দিয়ে নদীতে নির্গত করলাম। জটিল আয়ন গঠনের মাধ্যমেও করা যেতে পারে। ব্লিচিং এজেন্ট যোগ করে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন 2 নেগেটিভ আয়ন অণুজীবকে মেরে ফেলে। জারণ বিজারণ প্রক্রিয়ায় অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। সেই ক্যাথোডে বিজারণ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে ক্লোরাইড আয়নগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন হিসেবে পানি থেকে এটা বেরিয়ে গেল। তাহলে ক্লোরাইড আয়ন মুক্ত হলো পানি। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা বিভিন্ন অপদ্রব্য বা শিল্প কলকারখানার তরল পানি বিশোধন করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রভাবন প্রক্রিয়ায়, অর্থাৎ অণুজীবের প্রভাবে জৈব দূষকগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড হিসেবে জৈব পদার্থগুলো কিন্তু বেরিয়ে যাবে পানি থেকে। নাম্বার 2, অণুজীবের প্রভাবে জারণ ক্রিয়া ঘটিয়ে অণুজীবের প্রভাবে জারণ ক্রিয়া ঘটিয়ে, তার মানে মনে করো যে পানিতে বিভিন্ন জৈব এবং অজৈব সব ধরনের দূষক থাকে, তারা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। তো এই জৈব দূষক কার্বন আর হাইড্রোজেন অর্থাৎ জৈব, একে অক্সিজেন প্রভাবক হলো অণুজীব, হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড আর H2O। এই কার্বন ডাই অক্সাইড পানি থেকে বেরিয়ে যাবে। আবার অজৈব
দূষকও হতে পারে, কিন্তু অজৈব দূষক সেখানে প্রভাবক হিসেবে অণুজীব না, অন্য প্রভাবক। সে অন্য প্রভাবক বলতে মনে করো যে জৈব যৌগ বাদে অজৈব যৌগও থাকে, তারা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, দ্রবণীয় পদার্থ, তাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে প্রভাবক হিসেবে নিকেল, আমরা প্রভাবক হিসেবে নিকেল, ম্যাঙ্গানিজ বা মলিবডেনাম এদেরকে ব্যবহার করি, হয়ে যাবে কি কার্বন ডাই অক্সাইড এবং আংশিক জারিত উৎপাদ। তাহলে এইটা হলো নাম্বার 1 হলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, নাম্বার 2 হলো অণুজীব বা প্রভাবকের উপস্থিতিতে ইটিপির 3টে পদ্ধতি, নাম্বার 3 জীব প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ জীব প্রযুক্তি ব্যবহার করে হ্যাঁ বলেন। ও আচ্ছা, জীব প্রযুক্তি ব্যবহার এটা কি? পানিতে বিয়োজনযোগ্য, অবিয়োজনযোগ্য বিভিন্ন ধরনের দূষক পদার্থ থাকে, তো ব্যাকটেরিয়ার প্রভাবে এটা কিন্তু কি বিয়োজিত হয়। এই বিয়োজিত করতে গেলে তোমাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সেখানে কি পরিবেশ সৃষ্টি করতে হবে? অণুজীব দ্বারা বিশ্লেষিত করে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন পদার্থে তাদেরকে পরিণত করতে হবে। প্রায় 300 প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায় পানিতে। এরা দূষিত পদার্থকে খাবার হিসেবে গ্রহণ করে। তাহলে পানিতে ব্যাকটেরিয়া জন্মানোর পরিবেশ সৃষ্টি করতে হবে। আবার বলি, খেয়াল করো, শিল্প কলকারখানার সৃষ্ট বর্জ্য পানিতে এই দূষণ প্রতিরোধে বিভিন্ন ধরনের জৈব যৌগ ব্যবহার করা হয়। এগুলো কিছু অণুজীব দ্বারা বিয়োজনযোগ্য, কিছু অবিয়োজনযোগ্য। দূষিত পানিতে বিয়োজনযোগ্য জৈব পদার্থ সমূহকে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ও অন্যান্য অণুজীব দ্বারা বিশ্লিষ্ট করে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন যৌগে রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হয় জীব প্রযুক্তি। তাহলে জীব প্রযুক্তির সংজ্ঞা কি? আবার বলি, অণুজীব দ্বারা বিশ্লিষ্ট করে পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন যৌগে পরিণত করার প্রযুক্তির নামই হলো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি কি? জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। এবার ইটিপিতে জীব প্রযুক্তি ব্যবহার করতে হলে ব্যাকটেরিয়ার বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। সে অনুকূল পরিবেশ বলতে কি? শোধনযোগ্য যে পানি, সেই পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে, কারণ ব্যাকটেরিয়া দূষিত পদার্থ খাবার হিসেবে গ্রহণ করে এবং শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছেড়ে দেয়। তাহলে অক্সিজেন স্বল্প হলে ব্যাকটেরিয়া কিন্তু তার এই শ্বসন প্রক্রিয়াটা ঘটাতে পারবে না, সেটা ব্যাহত হবে। তাহলে জীব প্রযুক্তি ব্যবহার করতে গেলে নাম্বার 1, শোধনযোগ্য যে বর্জ্য পানি তুমি শোধন করবে সেখানে অক্সিজেন থাকতে হবে। নাম্বার 2, দূষিত পানিতে বিষাক্ত ধাতব পদার্থ থাকা যাবে না, কারণ ধাতব পদার্থগুলো বিষাক্ত হলে ব্যাকটেরিয়া ওই ধাতব পদার্থগুলো যদি খেয়ে ফেলে তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে। তাহলে ব্যাকটেরিয়া যদি মারা যায় তাহলে কিন্তু এতে কি হবে? তরল রাসায়নিক পদার্থ, এই প্রক্রিয়ায় কিন্তু তুমি এই যে অণুজীবের প্রভাবে যেটা হচ্ছিল, অণুজীব
এই যদি মারা যায় তাহলে এই বিক্রিয়াটি কিন্তু আর ঘটবে না। তাহলে আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম এইগুলো যেন না থাকে পানিতে। এক সময় ব্যাকটেরিয়া মারা গেলে তখন শোধনযোগ্য দূষিত পানি বিষাক্ত ধাতব পদার্থ কারণে কিন্তু শোধন করতে পারলে না। নাম্বার 3, দূষিত পানি শোধনের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। এই নির্দিষ্ট সময়ে ব্যাকটেরিয়া ক্ষুদ্র জৈব পদার্থগুলো খাবার হিসেবে গ্রহণ করে, আর বড় জৈব পদার্থ যেগুলো খাবার হিসেবে সে গ্রহণ করতে পারে না সেইগুলো এনজাইম দূষিত পানিতে ছেড়ে দেয় ব্যাকটেরিয়া। সেই এনজাইমগুলো বড় জৈব যৌগগুলোকে ভেঙে ছোট জৈব যৌগে পরিণত করে, তখন ব্যাকটেরিয়া ওইগুলো খাবার হিসেবে গ্রহণ করে। এই ধরনের এনজাইম ব্যাকটেরিয়ার দেহ থেকে কিন্তু নির্গত হয়। সুতরাং ব্যাকটেরিয়ার বিয়োজনযোগ্য সকল জৈব পদার্থ বিশ্লেষিত করে পানিতে জৈব দূষণ মুক্ত করে ফেলে পানিকে। তাহলে এইভাবে আমরা জীব প্রযুক্তি ব্যবহার করে পানি দূষণ রোধ কমাতে পারি। তাহলে তোমরা এই পর্যন্ত পড়বে, কিছু পড়া দেবো বাসায়, সেটা হলো আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ এবং প্লাস্টিক, এই 5টা রিসাইকেল। দেখবা যে অব্যবহৃত লোহা, খন্ড খন্ড টুকরো লোহা, সেটা কি ভাঙড়ি ওয়ালারা, ফেরিওয়ালারা কিনে নিয়ে যায়। কাগজও কিন্তু ফেরিওয়ালারা কিনে নিয়ে যায়। ভাঙা প্লাস্টিক এগুলো কিন্তু ফেরিওয়ালারা ওজনের দরে কিনে নিয়ে যায়। এই প্লাস্টিক, বিভিন্ন ধরনের ধাতু, এগুলো আবার রিসাইকেল প্রক্রিয়ায় পুনরায় ব্যবহার উপযোগী পদার্থে কিন্তু পরিণত করা যায়, যেটাকে বলা হয় রিসাইকেল। তো রিসাইকেল প্রক্রিয়ায় আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, এই 3টে ধাতু রিসাইকেল প্রক্রিয়া। যে কোনো ধাতব পদার্থ তাকে এক জায়গায় জড়ো করে তাকে তরলে পরিণত করা হয়, সেটাকে আবার শ্বাসে ঢেলে কঠিন ধাতুতে রূপান্তর করা হয়। এই রিসাইকেল প্রক্রিয়ায় কাগজও কিন্তু রিসাইকেল করা যায়। কাগজকে রিসাইকেল করলে, লেখা কাগজ যদি হয়, তাহলে ব্লিচিং এজেন্ট যোগ করে লেখা যে কালি ওইটা আগে রিমুভ করা হয়, তারপরে ওই সেলুলোজকে রাসায়নিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ করে আবার মন্ডে পরিণত করা হয়। সেই মন্ডকে আবার কাগজে রূপান্তরিত করা হয়। তবে রিসাইকেল প্রক্রিয়ায় প্রাপ্ত কাগজ হোক আর ধাতু হোক, সেগুলো কিন্তু আগের যে বিশুদ্ধ ধাতু ছিল আর প্রথমে সেলুলোজ থেকে যে কাগজ তৈরি করেছিলে সেই কাগজের থেকে গুণগত মান কিন্তু কিছু কম হয়। তাই রিসাইকেল প্রক্রিয়ায় উৎপন্ন কাগজ সাধারণত সংবাদপত্র বা নিউজ পেপার তৈরিতে ব্যবহার করা হয়। প্লাস্টিক, দেখবে যে ভাঙড়িওয়ালারা প্লাস্টিক, তুমি প্লাস্টিকের যে সামগ্রী ব্যবহার করো সেটা হলো, আমরা বিভিন্ন ধরনের বালতি, গামলা বা বিভিন্ন ধরনের প্লাস্টিকের সামগ্রী, চেয়ার প্লাস্টিকের, এগুলো ব্যবহার করি। তো এগুলো ভেঙে গেলে বা পুরাতন হয়ে গেলে তখন আমরা বিক্রি করে দিই। এই প্লাস্টিকও গলিয়ে আবার রিসাইকেল প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী প্লাস্টিকে পরিণত করা হয়। তবে এই প্লাস্টিকের গুণগত মান, প্রথমে যখন মূল কাঁচামাল থেকে প্লাস্টিক তৈরি করা হয়েছিল তার গুণগত মান থেকে এর গুণগত মান কিছুটা কম হয়, নিম্নমানের হয়। দেখবা যে ওই যে জানবেন 10 টাকা বা 30 টাকা এরকম বিক্রি করে ফেরি করে, নতুনই দেখে মনে হয় এগুলো হচ্ছে রিসাইকেল প্লাস্টিক। তাহলে রিসাইকেলের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। রিসাইকেল প্রক্রিয়ায় খরচটা কম, আর কাঁচামাল থেকে কোনো ধাতু, কাঁচামাল থেকে কোনো প্লাস্টিক, কাঁচামাল থেকে কাগজ উৎপাদন, এইটা রিসাইকেলে
খরচ বেশি হয়, তাই এটা অর্থনৈতিক সাশ্রয় হয়। আবার রিসাইকেল না করলে এই ভাঙা প্লাস্টিক, অব্যবহৃত কাগজ, অব্যবহৃত লোহা বা ধাতুর টুকরো এগুলো পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলে পরিবেশ দূষণ হয়, জলাবদ্ধতা সৃষ্টি হয় কাগজের কারণে, বা তোমার ভাঙা প্লাস্টিকের কারণে মাটি দূষণ হয়। তো এটা পরিবেশ এবং সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখে রিসাইকেল। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু রিসাইকেল প্রক্রিয়া ভূমিকা রাখে। তোমরা যার যে বই আছে পার্ট 18 পর্যন্ত রিসাইকেল পর্যন্ত পড়বে। আর ইট ভাটায় বায়ু দূষণ কিভাবে হয়, ইট ভাটায় ইট পোড়ানো হয় কিভাবে, কাঠ দিয়েও ইট পোড়ানো হয়, তাহলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আসে এবং অর্ধ দহনের ফলে ছোট ছোট সূক্ষ্ম ধূলিকণাগুলো কিন্তু প্রলম্বিত কণা হিসেবে বায়ুমণ্ডলে নির্গত হয়। বায়ুমণ্ডলে নির্গত হলে সেগুলো আবার পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন উদ্ভিদ, কৃষিক্ষেত্র বা গাছপালা তার পাতার উপরে কিন্তু জমাট বাঁধে, তাহলে সেই গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। আবার কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস হিসেবে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তাহলে ইট খোলা বা ইট ভাটায় বায়ু দূষণ পর্যবেক্ষণ করে একটা প্রতিবেদন, পুরোটা রিডিং পড়ো। আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা অসুবিধা এটা পড়ে ফেলো নিজেরা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের প্রণালী, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা আর অসুবিধা এই পর্যন্ত পড়বে, অর্থাৎ পাঠ 20 পর্যন্ত পড়বে। যার যে বই আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা অসুবিধা পর্যন্ত পড়বে। আর একদিনে শেষ হয়ে যাবে আমাদের এটা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যদি সত্যি তোমাদের 6:30